হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ ক্লাসেস। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে 3.3 পিজেন্ট দ্য ইন্ডিয়ান সিনারিও, সেখানে ল্যান্ড রেভিনিউ সিস্টেম অ্যান্ড ল্যান্ড রিফর্মস। কি হয়েছিল? বিভিন্ন ধরনের তো প্রোডাকশন অ্যান্ড কনজাম্পশন প্যাটার্ন আমরা দেখলাম, হান্টিং অ্যান্ড গ্যাদারিং এ পেলাম, ডোমেস্টিক মডার প্রোডাকশনে পেলাম। এবার আমরা যখন ওই কৃষিভিত্তিক সমাজে ঢুকে পড়েছি, তখন ভারতবর্ষে এমন কিছু পদ্ধতি দেখা গেছিল, জমি অর্থাৎ যে ল্যান্ডটা, এগ্রিকালচার ল্যান্ডকে কেন্দ্র করে তার রেভিনিউ সংক্রান্ত হোক, সেটা ব্রিটিশ পিরিয়ডে হোক বা ব্রিটিশ পিরিয়ডের আগে হোক বা ব্রিটিশ পিরিয়ডের পরে রিফর্ম গুলো হোক, যে এই ধরনের প্রোডাকশন অ্যান্ড কনজাম্পশন ইজ ভেরি মাচ ইউনিক ইন ইন্ডিয়া। তো আমরা এখন সেটাই পড়তে চলেছি 3.3। এটারও সিলেবাস স্টেট ইউনিভার্সিটির সিলেবাস সেম। তাহলে শুরু করা যাক। এটা এটা তোমাদের যখন পড়াবো তখন তোমাদের মনে হবে পুরো ইতিহাস পড়াচ্ছি, এবং সত্যিই তাই, যে এটা কিন্তু আমাদের পুরো ইতিহাসের মতোই। ঠিক আছে, কি ল্যান্ড রেভিনিউ সিস্টেম সেই সংক্রান্তই সমস্ত কিছু জাস্ট আমি এবার তোমাদের পয়েন্ট পয়েন্ট করে পড়িয়ে দিচ্ছি। ল্যান্ড রেভিনিউ সিস্টেম প্রেজেন্ট দ্য ইন্ডিয়ান সিনারিও, ল্যান্ড রেভিনিউ সিস্টেম, ল্যান্ড রিফর্মস এর আন্ডারে আমরা এবার ল্যান্ড রেভিনিউ সিস্টেম শুরু করছি। ল্যান্ড রেভিনিউ ইজ ট্যাক্স অর রেভিনিউ লেভিড অন এগ্রিকালচারাল প্রোডাকশন, অর্থাৎ যে সমস্ত কৃষি উৎপাদন হচ্ছে জমিতে, তার উপর ভিত্তি করে যে ট্যাক্সেশন সিস্টেম, সেটাকে বলছে ল্যান্ড রেভিনিউ। ইট ইজ আইদার কালেক্টেড অ্যাজ আ পার্সেন্টেজ অফ দ্য শেয়ার অর টোটাল ক্রপ অর মনিটারি ভ্যালু ইজ ফিক্সড অন দ্য ল্যান্ড টু বি পেইড বাই দ্য ফার্মার। যত পরিমাণ উৎপাদন হচ্ছে আইদার তার উপর ভিত্তি করে, নাহলে জমির উপর যেটা নির্ধারণ করা আছে যে এই অংশটা দেবে, এই অর্থটা দেবে, সেটা দিতে হতো। ইট হ্যাজ বিন দ্য মেজর সোর্স অফ রেভিনিউ ফর এম্পায়ার্স। যারা এম্পায়ার ছিল, যারা কিন্তু রাজত্ব করতো, তাদের কিন্তু এটা, তারা দারুণভাবে এই সোর্সটার উপরই তারা পারসিস্ট, মানে তারা বেঁচে থাকতো। ল্যান্ড রেভিনিউ সিস্টেম আন্ডার ব্রিটিশ, এটা একটা আলাদা সাব পয়েন্ট, ঠিক আছে, মিশে গেছে, সেটা আলাদা বিষয়। ল্যান্ড রেভিনিউ সিস্টেম আন্ডার ব্রিটিশ, ব্রিটিশ গড অর্থাৎ ব্রিটিশ সময়ের থেকেই এই ল্যান্ড রেভিনিউ সিস্টেম ছিল, অর্থাৎ জমির উপর ভিত্তি করে বা যে কৃষিটা হচ্ছে তার উপর ভিত্তি করে ল্যান্ড রেভিনিউ নেওয়া হতো, ট্যাক্স নেওয়া হতো। ব্রিটিশ গড দিওয়ানি রাইটস অফ বেঙ্গল, বিহার, উড়িষ্যা। দিওয়ানি পেয়েছিল 1765 সালে। দ্য মেজর এইম অফ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ টু ইনক্রিজ দ্য ল্যান্ড রেভিনিউ কালেকশন, অর্থাৎ তারা বুঝতে পেরেছিল যে জমির উপর ভিত্তি করে আমাদের ল্যান্ড রেভিনিউ কালেকশন বাড়াতে হবে, সেই কারণে তারা দিওয়ানি যে সত্ত্ব সেটা জোগাড় করে, মানে সেটা বেঙ্গল, বিহার, উড়িষ্যা থেকে 1765। So its policies were aimed at getting maximum income from land without caring about its consequences on cultivators and peasants, অর্থাৎ যারা উৎপাদন করছে এবং যে সমস্ত চাষি, তাদের উপর কি প্রভাব পড়বে সেটা না ভেবেই কিভাবে জমি থেকে সবচেয়ে বেশি উৎপাদন করা যায় সেটার উপরই তাদের কিন্তু লক্ষ্য ছিল। They introduced the policy of revenue collection by abandoning the age-old system of revenue administration, অর্থাৎ মুঘল পিরিয়ডে এতদিন ধরে যে ধরনের রেভিনিউ সিস্টেম চলে আসছিল, তারা সেটার পতন ঘটায় এবং তারা নতুন ভাবে শুরু করে যে কিভাবে ল্যান্ড রেভিনিউ সিস্টেমটা তারা করবে। The entire burden of companies' profits, cost of its administration, expenses of wars and conquests are mainly borne by the peasants, অর্থাৎ কোম্পানির যত খরচ, কোম্পানির লাভ, কোম্পানির ব্যয়, যুদ্ধের যে সমস্ত ব্যয়, সমস্ত তারা এই পিজেনদের থেকে কিন্তু তোলার চেষ্টা শুরু করবে। They introduced the policy of revenue collection by abandoning the age-old system of revenue administration. The entire burden of companies profit, এই লাইনটা একবার হয়ে গেছে, সরি। এবার হচ্ছে আমরা একটা সেটেলমেন্টে আসছি, পার্মানেন্ট সেটেলমেন্ট, যেটা আমরা বাংলায় পড়েছিলাম চিরস্থায়ী বন্দোবস্ত বলে। কি ছিল সেই চিরস্থায়ী বন্দোবস্ত? অলসো নোন অ্যাজ জাগিরদারি, মালগুজারি, বিজওয়েদারি. It was introduced in the 19% of total area under British rule. This was implemented in states of Bihar, Bengal, Odisha, Northern Carnatic and Banaras divisions after the failure of revenue farming system in Bengal, in which the right to collect revenue was given to the highest bidder, which was introduced by Lord Warren Hastings. Lord Warren Hastings এর হাতে কত পার্সেন্ট জমিতে কোন কোন অংশে কি কিভাবে নেওয়া হতো সেই সম্বন্ধে তথ্য দেওয়া আছে, ইনফরমেশন গুলো ইম্পর্টেন্ট। In 1719, under Lord Cornwallis, a 10-year revenue settlement was made with the zamindars, and they were recognized as the owner of the land, who could mortgage or sell the land from being just agent of the government for revenue collection. In 1793, this was converted into a permanent settlement, and zamindari system was made hereditary, and the land was made transferable. বুঝতেই পারছো, প্রথমে 10 বছরের চুক্তি হয়েছিল, তারপরে সেটা চিরস্থায়ী বন্দোবস্ত করে দেওয়া হলো, যেখান থেকে হচ্ছে কিনা সমস্ত ক্ষমতা তারা নিজেদের হাতে নিয়ে নেয়। The tenants were now at the mercy of zamindars, and their customary rights were sacrificed. The zamindars had to pay
10/11 rent taken from the peasant to the company and keep only 1/12 মানে অর্থাৎ 11 অংশ যে নিচ্ছে সেই 11 অংশের 10 অংশ দিয়ে দিতে হচ্ছে ব্রিটিশার্সদের আর 1 অংশ জমিদারদের থাকতো of revenue for themselves. This resulted in illegal extortions from peasants by zamindars. One may note here that the state's share of revenue was fixed and no limit was kept on revenue collected by zamindar for the cultivator. In the very first year of its eruption, the company's revenues rose by 80%. 80% বেড়ে যায় কারণ জমিদাররা দেখছে যে 11% মতো 10% যদি আমাকে দিয়ে দেই হয় 1% আমার কাছে থাকে তাহলে এর উপর জোর দিয়ে আমি আরো আরো এক্সটর্শন করে যত পার্সেন্ট নিজে নিয়ে নেবো সেখান থেকে একটা হিসাব মতো 10% পাঠিয়ে দেবো বাদ বাকি 1% রাখছি না 5% রাখছি না 10% রাখছি কোম্পানি তো দেখতে আসছে না তো এইভাবে দেখা গেছিল যে কোম্পানিও নিজের যে রেভিনিউ সেটা বাড়িয়ে ফেলতে পেরেছিল এবং জমিদাররাও জমিদারদের যে অত্যাচার পিজেন্টদের উপর সেটাও কিন্তু বেড়ে গেছিল পার্মানেন্ট সেটেলমেন্ট সিস্টেম এবার প্রশ্নটা হচ্ছে যে পার্মানেন্ট সেটেলমেন্ট কেন নেওয়া হয়েছিল মানে কোম্পানি কেন পার্মানেন্ট সেটেলমেন্ট নিয়েছিল তার বিভিন্ন উদ্দেশ্যের মধ্যে আসে যে যে জমি থেকে যায় সেটা কমে গেছিল লর্ড ওয়ারেন হেস্টিংস এর জন্য সেখান থেকে কোম্পানি যাতে সম্পূর্ণভাবে চলতে পারে তার একটা নির্দিষ্ট মানে ব্যবস্থা করা হচ্ছিল তো এইগুলো কিন্তু যখন তোমরা পড়বে এগুলো মানে নোটসে তোমরা দেখতেই পারবে এগুলো যে পয়েন্ট পয়েন্ট করে লেখা রয়েছে এখানে যেহেতু এটা এক্সেল এই পাওয়ার পয়েন্টে রয়েছে এই পয়েন্টগুলো মুছে গেছে 1 2 করে লেখা ঠিক আছে The permanent settlement was to ensure a stable and fixed income for the company. 3. To reduce the expenses of the company on periodic revenue settlements and land assessments. It was also to end the corruption by the officials in revenue assessments. অর্থাৎ যে ধরনের তখন শোষণগুলো চলছিল অর্থাৎ সরি এক্সপ্লয়টেশন গুলো চলছিল নিয়ম নীতিহীনতা বলো বা হচ্ছে যে কোম্পানির ইনকামটাকে স্টেবল করতে চাইছিল সেটা তো বললামই টু রিডিউস দ্য এক্সপেন্সেস যে খরচগুলো হতো প্রতি বছর এই ল্যান্ডের পিরিয়ডিক্যালি সেই জিনিসটা টাকাটা সঞ্চয় করার ক্ষেত্রে যে একটা ধরো জমি রয়েছে সেখান থেকে আমি একটা পিরিয়ড অনুযায়ী সেই টাকাগুলো সংগ্রহ করছি এবং তাতে কোম্পানি একটা খরচ সেই খরচটা যাতে কমানো যায় তার সাথে ইট ওয়াজ অলসো টু এন্ড দ্য কারাপশন যে সমস্ত কারাপশন গুলো দেখা যাচ্ছিল অফিসিয়ালস যে সমস্ত কারাপশন করছিল সেটা যাতে কমানো যায় Next, to reduce the burden of revenue collection on the company and to create a loyal group of zamindars. এবার জমিদারকে যদি বলে দিই যে নাও তুমি সঞ্চয় করবে সমস্ত কালেক্ট করবে পিজেনদের থেকে তাহলে একটা লয়াল গ্রুপ অফ জমিন্দার্স তৈরি হবে যাদের উপর ভরসা করা যায় হুজ ইন্টারেস্ট ওয়ার অ্যালাইন টু দ্য কন্টিনিউশন অফ ব্রিটিশ রাজ এবং যাদের উপর ভিত্তি করে ব্রিটিশ রাজটা কন্টিনিউ চলতে থাকবে The company thought that fixed rates would increase investments in agriculture by the zamindars and company would benefit from the taxes from increased trade and commerce. অর্থাৎ এখান থেকে যে সমস্ত জিনিসপত্র আসছে সেগুলো নিয়ে তারা অন্যান্য যে সমস্ত বাণিজ্য আছে সেগুলো ইনভেস্ট করে তারা অনেক বেশি তাড়াতাড়ি লাভের মুখ দেখতে পারবে এটাই তাদের আশা ছিল ইম্প্যাক্ট অফ ল্যান্ড রেভিনিউ সিস্টেম আন্ডার পার্লামেন্ট সেটেলমেন্ট যে এর প্রভাবটা কি কি পড়েছিল প্রভাবগুলো ওরকম ভাবে তোমরা 1 2 করে নিতে পারো as the land revenue was going to be permanently fixed the company fixed the rates arbitrarily high যে 11 ভাগে 10 ভাগ দিতে হবে much higher than the past rates আগে থেকেও বেশি this placed a high burden on the zamindars which were ultimately borne by the peasants peasants were left at the mercy of zamindars as no rules were made for revenue collection by zamindars the property rights of peasants suffered and they faced evictions and beggary. It led to the growth of new landlords as the property was now transferable and those zamindars who could not pay rents, their lands were auctioned. অর্থাৎ জমিদারের উপর ব্রিটিশরা জমিদারের উপর চাপ দিল যে তুমি পিজেন্টদেরকে চাপ দিয়ে সেখান থেকে ট্যাক্স কালেক্ট করে আমাদের পাঠাবো কত ভাগ পাঠাবে না 11 ভাগে 10 ভাগ এবার জমিদাররা কোনোভাবেই পারছে না কারণ পিজেন্টদের অবস্থা খুবই খারাপ তখন কি করলো এই জমিদারের থেকে সেই জমিটা কেড়ে নিয়ে অন্য আরেকজনকে অপশনে বিক্রি করে দিল এবার সে পিজেন্টদের উপর আরো বেশি টর্চার করে আরো বেশি করে ল্যান্ড রেভিনিউ কালেক্ট করার চেষ্টা করতো It was led to growth of system of absentee landlordism. These zamindars were interested only to maximize the revenue collection and had no interest in the investment in agriculture. Absentee landlordism মানে কি যে গ্রামে একটা জমি আছে সেই জমিটা দেখাশোনা করে কৃষকরাই তাদেরকে উপর আমি এত প্রেসার দিই যে তারা সেখান থেকে আমাকে ল্যান্ড রেভিনিউ ফসলের অংশ বা জমি যে সমস্ত টাকাটা দেওয়ার কথা সেটা আমাকে দেয় আমি শহরে বসে বসে এলিট লাইফ লিড করি এটা হচ্ছে absentee landlordism. These zamindars were interested only to maximize the revenue collection and had no interest in the investment in agriculture. New class of landless cultivators, agricultural coolies on one hand and money lenders on the other was now created. High revenue demand and harsh methods of collection eventually led to the frequent land transfer, which didn't benefit zamindars either.
Companies' revenue collection also fall as agricultural output declined. By 1770s, Bengal witnessed famines. সব পুরো সিস্টেম ভেঙে পড়লো, কারণ জমি থেকে তো উৎপাদন নির্দিষ্ট, সেখানে উৎপাদন তো বাড়ানো যায় না, তো উৎপাদন যদি না বাড়ে তো দেবে কি করে টাকাটা। সেই কারণে 1770 সালে বাংলায় যেটা দেখা গেল সেটা হচ্ছে দুর্ভিক্ষ, অর্থাৎ পুরো সিস্টেমটাই গেল ভেঙে। এইবারে আমরা ঢুকবো রায়তবাড়িতে। রায়তবাড়ি কি, এর আগে তার মানে পার্মানেন্ট সেটেলমেন্টটা পড়লাম, এবার রায়তবাড়ি কি জিনিস। রায়তবাড়ি সিস্টেম ওয়াজ অ্যাডপ্টেড ইন 51% অফ দ্য টোটাল এরিয়া অফ আন্ডার ব্রিটিশ রুল, অর্থাৎ ব্রিটিশ রুলের আন্ডারে 51% মধ্যে এটা প্রয়োগ করা হয়। কোন কোন জায়গা, স্টেট অফ মালাবার, Coimbatore, Madras, Assam, Madurai, and later it was extended to Maharashtra and East Bengal. It was introduced on the recommendation of the British officials Reed and Sir Thomas Munro. The state demand was fixed in cash and had no connection with actual years. Besides, the revenue fixed was one of the highest in modern period at 55%. Under this system, the taxes were directly collected by the government. It established a direct relationship between the government and the রায়ত, অর্থাৎ কাল্টিভেটর, যে চাষ করবে তাকে বলছে রায়ত, তার থেকে অ্যাডমিনিস্ট্রেটররা ডিরেক্টলি সঞ্চয় করে নেবে টাকাটা। Farmers had the right to sell, mortgage and lease the land but had to pay their taxes on time. যে তুমি তোমার জমি বন্ধক দাও, বিক্রি করো, যা খুশি করো, ট্যাক্সটা তোমাকে সময় দিতে হবে। If they failed to pay taxes, they were evicted from the land. Later on, the government went on to claim that the land revenue was rent and not a tax. বলছে যে এইটা হচ্ছে রেন্ট, যে তুমি যে জমিতে চাষ করছো সেটার ভাড়া, সেটা ট্যাক্স নয়। This negated the ownership rights of farmers. তার মানে আমি যদি বলি যে তুমি যে বাড়িটা থাকছো সেটা ভাড়া দিচ্ছ আমাকে, ট্যাক্স না, তার মানে কি বোঝালো যে এই বাড়িটা তাহলে তার, তোমার বাড়ি নয়। The government fixed the tax rates for temporary periods of around 20 to 30 years, after which land revenue was revised, but the government retained the rights to increase the land revenue anytime at its own will. তারা নিজেদের মতো যখন খুশি, but the government retained the rights to increase the land revenue, যখন খুশি বাড়াতে পারবে, এই সিস্টেম তারা কিন্তু করে রেখেছিল। এটা ছিল তাহলে রায়তওয়ারি সিস্টেম। ওকে, রায়তওয়ারি কেন নেওয়া হয়েছিল? একই রিজন হবে। The British officials believe that there are no zamindars for feudal lords with large estates in these areas, so it was difficult for the British to implement the zamindari system. অর্থাৎ জমিদারের উপরে এখন আর ভিত্তি করা যাবে না, কারণ এমন কোনো জমিদার নেই যার বিশাল বিশাল জমি রয়েছে, তো সেই কারণে তাদের উপর আর ভিত্তি করা যাবে না। তো নিজের জমির থেকে, মানে ওই জমির থেকে নিজেরাই চলো ডিরেক্টলি ট্যাক্স আদায় করে নি রায়তদের থেকে। The government revenues are fixed in the permanent settlements, so it could not gain from the rise in prices. Moreover, the government felt that revenue was being unnecessarily shared with the zamindars, which reduced its profits. যে জমিদাররা নেবে, জমিদারদের একটা ভাগ দিতে হবে। জমিদারদের ভাগ কেন দেবো? যারা উৎপাদন করছে তাদের থেকেই নিয়ে নিই, কোনো ভাগই দিতে হবে না জমিদারদের। The zamindari system was oppressive for the peasants and led to frequent agrarian revolts. The government wanted to avoid these situations. It also hoped that by introducing Raitwari system, the purchasing power of peasants would increase, which would increase the demands for British goods in India. বলছে যে জমিদারদের সাথে প্রেজেন্টদের প্রায় ঝামেলা লাগতো, বলছে যে চলো তাহলে ঝামেলার দরকার নেই, আমরা ডিরেক্ট করি, যদি ডিরেক্ট করি তাহলে হয়তো আমাদের মধ্যে একটা ভাব ভালোবাসার ধরন আসবে। তো মানে জমিদারদের প্রতি তাদের যে সমস্ত সমস্যা সেগুলো হয়তো আর আমাদের প্রতি থাকবে না, এবং আমরা খুব সহজে যে ব্রিটিশ গুড গুলো আছে সেগুলো ভারতবর্ষে বাণিজ্য করতে পারবো, বিক্রি করতে পারবো। কিন্তু আমরা যদি এইভাবে দেখি যে এই জমিদারদের উপর প্রেশারটা কে দিত, দিত তো ব্রিটিশার্সরাই, সেই কারণেই তারা পিজেন্টদের উপর প্রেশার দিত। তো এখন তারা দেখছে যে না, জমিদারদের সাথে ঝামেলা লেগে গেছে, তো চলো আমরা এখন ডিরেক্ট লাইন করি। দ্যাটস দ্যাটস রায়তওয়ারি সিস্টেম। ইম্প্যাক্ট অফ ল্যান্ড রেভিনিউ সিস্টেম আন্ডার রায়তওয়ারি সিস্টেম। রায়তওয়ারি সিস্টেমের ফলে যে ইম্প্যাক্ট গুলো পড়েছিল সেগুলো যদি আমরা দেখার চেষ্টা করি। The peasant did not benefit from this land revenue system and failed that smaller zamindars who are replaced by one giant zamindar, the British government. The farmers were forced to pay land revenue even during the famines, otherwise they were forced to evict the land. Further, the land revenue was very high, between 45 to 55% in different areas, which led to the impoverishment of farmers. কোনোভাবেই তাদের জন্য লাভজনক ছিল না। জমিদার গেল, এখন একটা বড় খাদক এলো, বড় খাদকটা 45 থেকে 55% তারা সবটাই নিয়ে নিত। যখন কিনা দুর্ভিক্ষ চলছে, খরা চলছে, তখনও কিন্তু তারা এই জিনিসগুলো করতো যে তাদেরকে দিতেই হবে, নইলে তোমাকে ল্যান্ড ছেড়ে দিতে হবে, বিক্রি করে দিতে হবে। A major drawback of this system was over assessment of crop years, যে তারা যে ফসলটা উৎপাদন করছে মনে করা হতো যে সেই ফসলের দামটা অনেক, সেই কারণে তাদের থেকে চড়া রেভিনিউ নেওয়া হতো। The system of tenancy and landlordism still existed, as the artisans who were now unemployed worked as tenants for rich farmers. In several districts, more than 2/3 of the total agricultural land was leased. অর্থাৎ তারা লিজে দিয়ে দিতে বাধ্য হতো। The government insisted the peasant grow cash crops which required higher investments. It led to the indebtedness of farmers.
And when prices declined, they suffered the most. For example, when the prices of cotton declined after the end of American Civil War, the peasant suffers the most. These created conditions ripe for rebellion that came in the form of Deccan Agrarian Riots 1875. অর্থাৎ যাই কিছু হতো না কেন সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়তো পেজেন্টরা, অর্থাৎ সেটা আমেরিকান সিভিল ওয়ার হোক বা অন্য কোনো কারণ, একমাত্র তারাই দেনার দায় ডুবতো, তারাই লিজে বিক্রি করতে বাধ্য হতো, তারাই অনাহারে মরতো, তাদেরকেই খরা সম্মুখীন হতে হতো। মেহেলবাড়ি সিস্টেম। নেক্সট হচ্ছে মেহেলবাড়ি সিস্টেম। দ্য মেহেলবাড়ি সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড ইন অ্যারাউন্ড 30% অফ টোটাল এরিয়া, অর্থাৎ ব্রিটিশ রাজের আন্ডারে যে সমস্ত এরিয়াটা ছিল তার 30% এই মেহেলবাড়ি আন্ডারে পড়ে। ইট ওয়াজ আ মডিফাইড ভার্সন অফ জমিদারি সিস্টেম, যে মেইনলি যে জমিদারি সিস্টেম ছিল সেটার একটা মডিফাইড ভার্সন ছিল মেহেলবাড়ি সিস্টেম। ইট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্য গ্যাঞ্জেটিক ভ্যালি, মেজর পার্টস অফ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, পাঞ্জাব অ্যান্ড সেন্ট্রাল প্রভিন্সেস, অর্থাৎ এরিয়াটা বলে দিচ্ছে। ইন দিস এরিয়াস মোর দেন অফেন দেয়ার ওয়াজ আ সিস্টেম অফ কালেক্টিভ ল্যান্ড হোল্ডিংস বাই দ্য হেডস অফ দ্য ফ্যামিলিজ অর দ্য হাউসহোল্ডস। কি ছিল এখানে, যে হেড অফ দ্য ফ্যামিলি তাদের একটা বেশ জমির উপর মালিকানা ছিল। দ্য ভিলেজ কমিউনিটি মেনলি ইনক্লুডেড দ্য গ্রুপস অফ এল্ডার্স মেনলি ফ্রম দ্য হায়ার কাস্ট, অর্থাৎ একটা গ্রাম, সেই গ্রামের যে সমস্ত হায়ার কাস্ট সেই মানুষরাই, সেই মানুষের যে পরিবার তারাই কিনা হর্তাকর্তা, তাদেরই একটা বিশাল জমির অংশ থাকতো। The revenue settlement was made with the mahal, a village or a group of villages, অর্থাৎ একটা গ্রুপ অফ ভিলেজেস এর সাথে একটা চুক্তি হতো, একটা সেটেলমেন্ট হতো। The taxes were imposed collectively on the members of the community. These taxes were revised periodically. The taxes were distributed between the individual farmers who paid their share in the tax revenue. However, the ownership rights of lands were with the individual peasants who could mortgage or sell his land. তোমরা হয়তো লাগান বইটা দেখেছো, সেখানে দেখলে যে আমির খান বলো যে ওই দুগনা লাগান তিংনা লাগান ওইসব করছিল, তো পাশের গ্রাম থেকে ওকে মারতে চলে আসে। এবার প্রশ্ন হচ্ছে যে আমির খান কি করে ঠিক করলো, বা তার গ্রামটা কত দেবে সেইটা দিয়ে পাশের গ্রামটা কত দেবে সেটা কি করে ঠিক করলো, এইটা হচ্ছে তার হচ্ছে কারণ। মেহেলবাড়ি মানে যেহেতু ওই গ্রুপ অফ ভিলেজেস, তাই একটা ভিলেজের সাথে সেই চুক্তিটা হলো মানে সবাইকে এবার সেটা মানতে হচ্ছে। মানে আমি বইতে যেটা দেখেছিল, তো ওটা কিন্তু আসলে মেহেলবাড়ি সিস্টেমের মধ্যে পড়ে যাচ্ছিল, ঠিক আছে। Impact of land revenue system under Mehalbari system. As the areas covered under the Mehalbari system in northern India were fertile, the government put the revenue demands between 50% to 75% of the crop production. Within subsequent generation, the lands were fragmented, but the revenue demands were still high, which had to be paid in cash. This led to the indebtedness in the hands of money lenders. মানে সবকিছু রেজাল্টে ইনডেপটেডনেসই আসছে, ঠিক আছে, যে যারা হচ্ছে ওই জমির বদলে টাকা ধার দিত, আলটিমেটলি জমিটা তাদের হয়ে যেত। Further, this system led to the eviction of farmers from the land. Due to this, subleasing of land was more common in Mehelbari areas. A British revenue system therefore led to the impoverishment of peasantry. By making land a transferable property, the British facilitated the rise of absent landlords, oppressive money lenders, and pushed the peasant further into misery. যা হয়েছিল সবই খারাপ হয়েছিল। অ্যাবসেন্ট ল্যান্ডলর্ড বলো, বা জমি বিক্রি করে দেওয়া, লিজে দিয়ে দেওয়া বলো, বা সেই সমস্ত জমিদারদের উপর চাপ দিয়ে, মানে যারা কৃষক ছিল তাদের উপর চাপ দিয়ে তাদের থেকে অত্যাধিক অত্যাচার বা এক্সপ্লয়টেশন বলো, সবই কিন্তু এই যে ব্রিটিশ ল্যান্ড রেভিনিউ সিস্টেম ছিল তারই উদাহরণ হিসাবে দেখা গেছিল। অর্থাৎ এটা ছিল আমাদের সম্পূর্ণ ল্যান্ড রেভিনিউ সিস্টেম। এর পর আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে ল্যান্ড রিফর্মস। অর্থাৎ ল্যান্ড রিফর্মস যখন হয়েছিল ডিউরিং ব্রিটিশ রাজ আর আফটার ব্রিটিশ রাজ, জমি সংক্রান্ত যে সমস্ত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল, মানে ল্যান্ড রেভিনিউ করার জন্য, মানে ল্যান্ডের থেকে জমি থেকে যে ট্যাক্সটা হবে সেই ট্যাক্স সংক্রান্ত বাদ বাকি অন্যান্য যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল সেটাই আমরা ল্যান্ড রিফর্মসে পড়বো। Under the British Raj, the farmers did not have the ownership of the lands they cultivated at Ramajani. The landlordship of the land. The farmers did not have the ownership of lands they cultivated. অর্থাৎ চাষিরা যে সমস্ত জমি চাষ করতো তাদের তো সেই জমির উপর অধিকার থাকতো না, সেটা আমরা জানি। The land ownership of the land lied with the zamindars, জাগিরদার্স, etc. যারা জমিদার জায়গাদার ছিল তাদেরই মোটামুটি তাদের হাতেই ল্যান্ডলর্ডশিপ থাকতো। Several important issues confronted the government and stood as a challenge in front of independent India. অর্থাৎ স্বাধীনতা যখন এলো এই বিষয়গুলোই চ্যালেঞ্জের সম্মুখীন হতে হলো ভারতবর্ষে, যে তখন গভর্নমেন্ট ছিল। Land was concentrated in the hands of a few and there was a proliferation of intermediaries who had no vested interest in self cultivation. অর্থাৎ পুরো জমিদারি সিস্টেমটা, মানে পুরো কৃষিকার্যের যে ব্যবস্থাটাই এমনভাবে ভেঙে গেছিল যে যাদের কোনো কিছু মুষ্টিমেয় মানুষের হাতে পুরো জমির অধিকার এবং তারা আসলে চাষ করে না, তারা হচ্ছে
মিডিওকার। লিজিং আউট ল্যান্ড ওয়াজ আ কমন প্র্যাকটিস, যে লিজ দিয়ে দিত, যে যারা হচ্ছে চাষ করতে পারে তাদের লিজ দিয়ে দেওয়া হতো, তারাই চাষবাস করতো এবং তাদের থেকে অনেক টাকা ভাড়া হিসাবে নেওয়া হতো। দ্য টেনেন্সি কন্ট্রাক্টস ওয়ার এক্সপ্লয়টেটিভ, ওটা এক্সপ্লয়টেটিভ হবে হয়তো, এক্সপ্রোপ্রিয়েটিভ বলে কোনো কথা আছে কিনা আমি জানি না, একবার দেখে নিতে হবে, আমার মনে হয় এক্সপ্লয়টেটিভ হতে পারে। In nature and tenant exploitation was almost everywhere. Land records were in extremely bad shape, giving rise to a mass of litigation. এক্সপ্রোপ্রিয়েটিভ মানে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে যে যেখানে অথরিটি বা গভর্নমেন্ট কারোর কাছ থেকে সেই জমিটা কেড়ে নেবে। তো টেনেন্সি কন্ট্রাক্টসটাকে এক্সপ্রোপ্রিয়েটিভ কেন বলছে এইখানে সেটা আমি জানি না। পরবর্তী ক্ষেত্রে টেনেন্সি কন্ট্রাক্টস এর আন্ডারে বিভিন্ন জমি নিয়ে নেয় সরকার, সেটা আলাদা বিষয়। এখানে আমার মনে হয় এক্সপ্লয়টেটিভটাই ভালো হতো। যাই হোক, land records in extremely bad shape, giving rise to a mass of litigation. One problem of agriculture was that land was fragmented into very small parts for commercial farming. It resulted in inefficient use of soil, capital and labor in the form of boundary lots and boundary disputes. অর্থাৎ আমরা ল্যান্ড রিফর্মস এর এই প্যারাতে দেখলাম যে পুরোপুরি যে এগ্রিকালচার সিস্টেম সেটা পুরোপুরি ভেঙে গেছে। যাদের হাতে জমি যারা চাষ করে না, যারা তাদের থেকে টেনেন্ট নেয়, তাদের থেকে এক্সপ্লয়েট করে, তাদের অনেক বেশি দাম মানে দাম তাদের চোকাতে হয়, যারা টেনেন্ট হিসেবে যাদের দিচ্ছে। A committee under the chairmanship of J.C. Kumarappan was appointed to look into the problem of land. The Kumarappan Committee's report recommended comprehensive agrarian reform measures. যে কিছু কিছু বদলাव করতে হবে, মানে পরিবর্তন আনতে হবে J.C. Kumarappan's আন্ডারে। The land reforms of the independent India had four components: the abolition of the intermediaries, tenancy reforms, fixing ceiling on land holdings, consolidation of land holdings. অর্থাৎ এই চার ভাবে ভারতবর্ষের স্বাধীনতা পরবর্তী সময় ল্যান্ড রিফর্মটা করা হয়। যে প্রথমে হচ্ছে যে যারা মধ্যবর্তীতে আছে ইন্টারমিডিয়েট তাদেরকে সরাতে হবে। টেনেন্সি রিফর্ম অর্থাৎ যে যাকে আর কি জমিটা ভাড়া হিসাবে দিচ্ছে সেইখানে নানা রকম চেঞ্জেস বা আইন কানুন আনতে হবে। ফিক্সিং সেলিং অফ ল্যান্ড হোল্ডিংস অর্থাৎ একজনের হাতে কতটা ল্যান্ড থাকবে সেটা বেঁধে দিতে হবে। কনসলিডেশন অফ ল্যান্ড হোল্ডিংস অর্থাৎ তাদেরকে কনসলিডেট করবে। These were taken in phases because of the need to establish a political will for their wider acceptance of these reforms. এবার আমরা এই সব বিষয়ে পড়ব। Abolition of the zamindari system সরিয়ে দিল, জমিদার বলে কিছু রাখলো। The first important legislation was the abolition of the zamindari system, which removed by the layer of intermediaries who stood between the cultivators and the state. রাষ্ট্র এবং যারা চাষ করছে এদের মাঝে আর কেউ থাকবে না, জমিদার বলে থাকছে না। The reform was relatively the most effective than the other reforms, for in most areas it succeeded in taking away the superior rights of the zamindars over the land and weakening their economic and political power. তাদের অর্থনৈতিক এবং যে রাজনৈতিক ক্ষমতা ছিল সেটা কোথাও না কোথাও কেড়ে নেওয়া হলো। The reform was made to strengthen the actual landholders, the cultivator, অর্থাৎ যারা কিনা আসল জমির মালিক বা জমিটা যারা চাষ করে তাদের যাতে শক্তি বাড়ে সেই কারণে এটা করা হয়েছিল। অ্যাডভান্টেজেস জায়গায় কি করবো? The abolition of intermediaries made almost 2 crore tenants the owners of the land they cultivated. অর্থাৎ 2 কোটি, ঠিক আছে, যারা টেন্যান্ট ছিল অর্থাৎ ভাড়াটে, ভাড়াটে বলতে যে জমিদারের থেকে ভাড়া নিয়ে চাষ করতো, 2 কোটি মানুষ জমির মালিক হয়ে গেল। The abolition of intermediaries has led to the end of a parasite class. Parasite class মানে আমরা জানি যে অন্যের শরীরের উপর ভিত্তি করে নিজের বেঁচে থাকাটা যাদের নির্ভর করে, সেই প্যারাসাইট ক্লাসটাকে নির্মূল করে দিল, পরজীবীদের সরিয়ে দিল। More lands have been brought to government possession for distribution of landless farmers. অর্থাৎ যাদের কাছে জমি একদম নেই তাদেরকে গভর্নমেন্ট আরো বেশি করে জমি বিলি করতে পারলো। অর্থাৎ একজনের হাতে ছিল 100 বিঘা, এখন ওই 100 বিঘাটাই 100 জনের মধ্যে বিলি করে দেওয়া হলো। অর্থাৎ যাদের কাছে ল্যান্ড ছিলই না তারাও ল্যান্ড পেল। A considerable area of cultivable waste land and private forest belonging to the intermediaries has been vested in the state. The legal abolition brought the cultivators in direct contact with government. অর্থাৎ চাষিরা এবার সরাসরি গভর্নমেন্টের সাথে কথা বলতে পারবে। আর এমন কিছু এরিয়া ছিল যেগুলো কিনা হচ্ছে ওয়েস্টল্যান্ড বা প্রাইভেট ফরেস্ট হিসেবে ছিল, সেগুলো এখন সরকার নিয়ে নিল। Disadvantages. However, zamindari abolition did not wipe out landlordism or the tenancy or sharecropping system, which continued in many areas. It only removed the top layer of landlords in the multi-layered agrarian structure. It has led to large-scale eviction. Large-scale eviction in turn has given rise to several problems: social, economic, administrative, and legal. অর্থাৎ এই যে ল্যান্ড রিফর্ম সিস্টেমটা ছিল, ল্যান্ড রিফর্ম সিস্টেমটার নাম কি? অ্যাবলিশন অফ দ্য ইন্টারমিডিয়ারি
এটা ডিসঅ্যাডভান্টেজেস আমরা কি করছি, বলছে যে শুধুমাত্র ক্রিমি লেয়ার মানে একদম উপরে যারা ছিল শুধু তাদের থেকেই ক্ষমতাটা ছেনাতে পারলো, কারণ এইটার এতগুলো লেয়ার নিচের যারা লেয়ারের মানুষজন ছিল যারা জমিদার তাদের থেকে কিন্তু নিতে পারলো না। এবং পরবর্তী ক্ষেত্রে এটা অনেক সামাজিক, অর্থনৈতিক এবং প্রশাসনিক এই ধরনের সমস্যার সৃষ্টি করেছিল। Issues: while the states of Jammu and Kashmir and West Bengal legalized the abolition, in other states intermediaries were allowed to retain possession of lands under the personal cultivation without limit being set. Besides, in some states the law applied only to tenant interests like Sairati Mahal CTC and not to agricultural landholdings. Therefore, many large intermediaries continue to exist even after the formal abolition of zamindari. It led to a large-scale eviction, which in turn gave rise to several socio-economic and administrative problems. অর্থাৎ একই নিয়ম কোন রাজ্য মানছে, কোন রাজ্য মানছে না। যে রাজ্যগুলো মানছে না তারা নানা রকম ভাবে সেই নিয়মগুলোর পার্থক্য বের করে সেই অনুযায়ী নিজেরা সেই একই ব্যবস্থা চালিয়ে গেল। আর বাদ বাকি যারা মানলো সেখানে সেই সমস্ত মানুষদেরকে জমিদারদের সরিয়ে দেওয়া হলো। অর্থাৎ কিছু জায়গায় মানা হলো, কিছু জায়গায় মানা হলো না। টেনেন্সি রিফর্মস, যে টেন্যান্ট যে সিস্টেমটা সেটাকে এবার কিভাবে ঠিক করা যায়। আফটার পাসিং দ্য জমিদারি অ্যাবলিশন অ্যাক্ট, দ্য নেক্সট মেজর প্রবলেম ওয়াজ টু tenancy regulation. The rent paid by the tenants during the pre-independence period was exorbitant between 35% 75% of gross produce throughout India. অর্থাৎ যা ইনকাম করবে সে টেন্যান্ট তার 35 থেকে 75% নিয়ে নেবে। Tenancy reforms introduce the regulate rent, provide security to tenure and confer ownership of tenants. যে না রেন্টটা ঠিকঠাক ভাবে রেগুলেট করা হবে, যারা কিনা ওই চাষি ভাড়া নিয়ে চাষ করছে তাদেরকে সিকিউরিটি দেওয়া হবে, আর কোথাও কোথাও তাদেরকে ওনারশিপ দিয়ে দেওয়া হলো। With the enactment of legislation early 1950s for regulating the rent payable by the cultivators, fair rent was fixed at 20 to 25%. যে কত পার্সেন্ট দেবে জমিদারদের, জমিদারদের 20 থেকে 25% দেবে of the gross produce level in all states except Punjab, Haryana, Jammu Kashmir, Tamil Nadu and some parts of Andhra Pradesh. এই জায়গাগুলো বাদ দিয়ে 20 থেকে 25%। The reform attempted either to outlaw tenancy altogether or to regulate rents to give some security to the tenants. In West Bengal and Kerala, there was a radical restructuring of the agrarian structure that gave land rights to the tenants. পশ্চিমবঙ্গ এবং কেরালায় সবচেয়ে অ্যাগ্রেসিভ ওয়েতে কাজ হয়েছিল যে কিভাবে জমিদারদের থেকে ল্যান্ড নিয়ে টেন্যান্ট যারা ছিল তাদেরকে দিয়ে দেওয়া হবে। In most of the states, these laws were never implemented very effectively despite repeated emphasis in the plan documents. Some states could not pass legislation to confer rights of ownership to tenants. Few states in India have completely abolished tenancy, while other states have given clearly spelled out rights to recognize tenants and sharecroppers. Although the reforms reduced the areas under tenancy, they led to only a small percentage of tenants acquiring ownership gifts. একই গল্প যে কিছু রাজ্য মানলো, কিছু রাজ্য মানলো না। যে সমস্ত রাজ্য মানলো সেখানে কাজ হলো, যেখানে রাজ্য মানলো না সেখানে মানলো সেখানেও আইনের কিছু ফাঁক ফোকর বেরোলো, আর যে সমস্ত রাজ্য মানলো না সেখানে তো সেই একই ধরনের নিয়ম রয়ে গেল। সিলিং অফ ল্যান্ড হোল্ডিং, যে কোনো একজন জমিদারের কতটা এরিয়া, কতটা জমি থাকতে পারে, অর্থাৎ সিলিং। সিলিং মানে আমরা বুঝি ছাদ, অর্থাৎ জমি কতটা থাকবে সেটা বেঁধে দেওয়া। এটাও এক একটা রাজ্যে এক এক রকম নিয়ম ছিল। কোথাও একটা নির্দিষ্ট একর, অর্থাৎ পশ্চিমবঙ্গে হয়তো উদাহরণ হিসাবে বলছি যে 10 একর, উড়িষ্যায় হয়তো সেটা 15 একর, এরকম এক একটা জায়গায় এক এক রকম। এইখানেও নানা রকম সমস্যা যেটা দেখা গেল যে সরকার তো তাদের থেকে নিয়ে যাদের জমি নেই তাদেরকে দিয়ে দিচ্ছে, কিন্তু দেখা গেল বেনামি ট্রান্সফার হয়ে গেল, যে মানুষ হঠাৎ করে জমিদাররা অন্যের নামে জমিটা ট্রান্সফার করে দিল। তো তার কাছে যখন আসছে দেখছে যে সে আইনি ভাবে দেখিয়ে দিচ্ছে যে না আমার নামে জমি নেই, জমি কার নামে, তার চাকরের নামে। তার বউকে ডাইভোর্স দিয়ে বউয়ের নামে জমি করে দিল। অর্থাৎ জমিটা তো একই মানুষের হাতেই রইলো, চাকরের হাতে রইলো, মানে কি যে তারই তো আধিপত্য। তার বউকে ডিভোর্স দিয়ে দিল কেন, যাতে জমিটা তার বউয়ের নামেও থাকে তার নামেও থাকে, সরকার কিছু করতে হবে না, ডাইভোর্স দেওয়ার পরে একসাথে থাকছে। তো এইভাবে ল্যান্ড সেলিংটাকেও কিন্তু আসলে পাত্তা দেওয়া হলো না। এবং এর অ্যাডভান্টেজেস কিছু আছে যে হ্যাঁ কাউ কাউ বেঁধে দিল। ডিসঅ্যাডভান্টেজ যদি আমরা দেখি তাহলে সেখানে কিন্তু আমরা দেখবো যে কোথাও না কোথাও ওই বেনামি ট্রান্সফারের ফলে কেউ কেউ নিজের জমির সংখ্যা, জমির পরিমাণ আরো বাড়িয়ে নিয়েছিল। Need for reconsideration: the average holding size in 1970 to 1971 was 2.28 hectares, which has come down to 1.08 hectare. The holdings are much smaller in densely populated states like Bihar. যেটা বললাম যে এক এক জায়গায় এক এক রকম, যেখানে জনঘনত্ব বেশি সেখানে একটা মানুষের হাতে কতটা জমি থাকবে তার পরিমাণটা কম, আর যেখানে হচ্ছে জনঘনত্ব
কম আছে, সেখানে একটা মানুষের হাতে অর্থাৎ জমিদারের হাতে জমির সংখ্যা অনেক বেশি ছিল। তো এইগুলো ছিল হচ্ছে ল্যান্ড রিফর্ম সিস্টেম, যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর এইভাবে ল্যান্ড গুলো রিফর্ম হয়েছিল। আর তার আগে আমরা কি করেছিলাম, যে ল্যান্ড রেভিনিউ সিস্টেম, অর্থাৎ আমরা পুরোপুরি প্রোডাকশন আর কনজাম্পশনটা যে সিস্টেমটা আছে, যেটা কিনা ভারতবর্ষে দেখা গেছিল যে প্রেজেন্ট দ্য ইন্ডিয়ান সিনারিও ল্যান্ড রেভিনিউ অ্যান্ড ল্যান্ড রিফর্মস, এটা পুরোটা আমরা শেষ করে দিলাম। এটা তাহলে এতটাই। আর তাহলে আমাদের এখান থেকে বাকি রইল দুটো, ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশন এন্ড কনজাম্পশন, সোশ্যালিস্ট মোড অফ প্রোডাকশন এন্ড কনজাম্পশন। সেটা হলেই আমাদের পুরো প্রোডাকশন এন্ড কনজাম্পশনের বিষয়টাই শেষ হয়ে যাবে।